সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামের যে সমস্ত শিক্ষার্থী আমাদের এই লাইভটি দেখছিলেন, আমি অনিমেষ দাস, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এইচএসসি প্রোগ্রামের আমরা 6টা ক্লাস নিব এবং এই 6টা ক্লাস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের লাইভটি দেখছিলেন। তো এটা ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের আমরা 6টা ক্লাস নিব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে অনেকগুলো ক্লাস আপনাদের নিব। তো আজকে যে ক্লাসগুলো নিব এটা হচ্ছে বাংলা প্রথম পত্র, ইংলিশ প্রথম পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পৌরনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থাৎ 6টা সাবজেক্টের আপনাদের আমি আজকে ক্লাস নেব। তো ক্লাসটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে আমাদের বাংলা প্রথম পত্রের বিড়াল গল্প থেকে আমরা আলোচনা করব। তো বিড়াল গল্পটা কিন্তু আপনাদের বইয়ের একদম প্রথম গল্প বিড়াল। তো বিড়াল থেকে কিন্তু আমরা প্রথমে আলোচনা করব। তো বিড়াল গল্পটা প্রথমে আলোচনা করার পূর্বে আমাদের লেখক পরিচিতি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো বিড়াল গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিড়াল গল্পটি লিখেছেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় নৈহাটির কাছাকাছি কিন্তু জন্মগ্রহণ করেন এবং তার হচ্ছে জন্মসাল তো এখানে কিন্তু তার জন্মসাল হচ্ছে গিয়ে 1838 সালের 26শে জুন কিন্তু তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি কিন্তু হুগলি মহসিন কলেজ এবং প্রেসিডেন্সি কলেজে তিনি লেখাপড়া করেন এবং 1858 সালে কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ পাশ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট। কর্মজীবনে তিনি প্রথম ভারতীয় বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং এই পদে 33 বছর চাকরি করে 1891 সালে তিনি অবসান গ্রহণ করেন। বাংলা সাহিত্যে তিনি সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত ছিলেন। এই কীর্তিমান পুরুষ 1894 সালে 8ই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন এবং বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা হচ্ছে গিয়ে টোটাল 34। তো এটা ছিল হচ্ছে বঙ্কিমচন্দ্রের জীবনী, সংক্ষেপে আমরা আলোচনা করলাম। এখন আমরা এই গল্পটি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং এই গল্পটির আপনাদের মূল বইয়ের পেজ নম্বর হচ্ছে 12 নম্বর পেজে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং এই সৃজনশীল প্রশ্ন সম্পর্কে কিন্তু আজকে মূলত আমরা আলোচনা করব। তো এইখানে প্রথমে প্রশ্নটা আপনারা অবশ্যই অবগত আছেন যে আপনাদের কিন্তু একটা প্রশ্ন দেওয়া থাকে, অর্থাৎ এইখানে কিন্তু আপনাদের 9টা প্রশ্ন দেওয়া থাকে এবং এইখান থেকে কিন্তু আপনাকে 6টা প্রশ্নের উত্তর করতে হয়। তো প্রথম যে প্রশ্নটা থাকে এই প্রশ্নকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটিকে বলা হয় অনুধাবন দক্ষতা যাচাই প্রশ্ন। তৃতীয় যে প্রশ্নটি থাকে গ নম্বর, এটা হচ্ছে প্রয়োগ দক্ষতা যাচাই এবং চতুর্থ যে প্রশ্নটি থাকে এটা উচ্চতর দক্ষতা যাচাইয়ের সম্পর্কে প্রশ্ন থাকে। তো প্রশ্নটি প্রথমে কি থাকে, উদ্দীপক থাকে। বনমালী বাবুর বাড়িতে আজ ভোজের আয়োজন, উপলক্ষ আর কিছুই নাই, তার বড় মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। তিনি এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত করেছেন। সমাজসেবায় জড়িত থাকার কারণে ছোট নেতারা পর্যন্ত আমন্ত্রণ থেকে বাদ পড়ে নাই।
আমন্ত্রিত অতিথিরা বিলাসব্যসনে সময় কাটিয়ে আনন্দ চিত্তে বাড়ি ফেরেন। এর কয়েকদিন পর বনমালী বাবুর বাড়িতে একজন ভিখারি আসে। অভুক্ত ভিখারি ক্ষুধার তাড়নায় বনমালী বাবুর নিকট খাবার খেতে চায়, কিন্তু তিনি ভিখারিকে খাবার না দিয়ে তিরস্কার করেন। তো এই গল্পটা আমি একটু সংক্ষেপে আলোচনা করি। তো এই গল্পটা হচ্ছে গিয়ে মূলত আমাদের সমাজে যারা বিত্তবান আছেন, সব বিত্তবান না, কিন্তু যারা সমাজে বিত্তবান আছেন, এই সমস্ত বিত্তবান লোকেরা যাদের আছে অর্থাৎ যাদের টাকা পয়সা, খাদ্য, আশ্রয়, পোশাক আশাকের অভাব নাই, কিন্তু তাদের কিন্তু তারা বেশি দিয়ে থাকে। এবং যারা সমাজের সুবিধা বঞ্চিত বা সমাজে যারা খাবার খেতে পারে না নিয়মিত, তারা কিন্তু দাওয়াত করে না বা বিভিন্ন অনুষ্ঠানে তাদের দাওয়াত করে না। এবং এইটা ছিল মূলত প্রশ্ন, মানে উদ্দীপক বা এই সংক্ষেপে গল্পটি বলা হলো। তো এখন এখান থেকে আমাদের প্রথম প্রশ্নটা নেপোলিয়ন কে ছিলেন। তো এখানে এই প্রশ্নটা প্রথম প্রশ্নটা থাকে ক নম্বর প্রশ্নটা 1 মার্কের থাকে। এটা জ্ঞান দক্ষতা যাচাইয়ের প্রশ্ন। তো এটা আপনাদের 1 থেকে 1.5 লাইনে শেষ করতে হবে। নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট ছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু কথা বলি যে আপনাদের পরীক্ষা কিন্তু জেনারেলের পরীক্ষা যখন রুটিন দেয় তার 1 সপ্তাহ থেকে 15 দিনের ভিতরে কিন্তু আপনাদের পরীক্ষার রুটিনটা বা পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হয়। এই জন্য পরীক্ষার আর বেশি দিন সময় নাই, আপনারা ভালো করে পড়ালেখা করুন এবং সাজেশন বা হ্যান্ড নোট অনলাইন ক্লাসে প্রয়োজন মনে করলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। খ নম্বর প্রশ্নটা থাকে 2 মার্ক। তো এই প্রশ্নটার নাম অনুধাবন দক্ষতা যাচাই। তেলমাথায় তেল দেয়া মনুষ্যজাতির রোগ কেন, বুঝিয়ে বলুন। তো তেলমাথায় তেল দেয়া বলতে ধনীরা যে শুধু ধনীদের গুরুত্ব দেয় এই বিষয়টিকে বোঝানো হয়েছে। বিড়াল প্রবন্ধে মনুষ্যজাতি একটি রোগ বা বিশেষ প্রবণতার কথা বলা হয়েছে, মানে মনুষ্যজাতির একটা বিশেষ প্রবণতার কথা এখানে বলা হয়েছে। এই রোগটি হলো তেলমাথায় তেল দেয়া, অর্থাৎ যার সম্পদের অভাব নেই তাকে আরও সহযোগিতা করা, অর্থাৎ যার কাছে সম্পদ আছে তাকে কী করে আরও সহায়তা করা, সহযোগিতা করা। সমাজে সাধারণত দেখা যায় যে ধনী ব্যক্তিরা যদি কখনো ভোজের আয়োজন করে সেখানে ধনী ব্যক্তিদের প্রাধান্য দিয়ে থাকে, অর্থাৎ ধনী ব্যক্তিদের প্রাধান্য দিয়ে থাকে। তাদের খাবারের অভাব নেই, তবুও তারা অন্যের ধনী ব্যক্তির বাড়িতে খাবারের জন্য আমন্ত্রিত হয়ে থাকেন। কিন্তু যারা ক্ষুধার জ্বালায় মরে তারা কিন্তু এসব ভোজের সহসা নিমন্ত্রণ পান না। এখানে তেলমাথায় তেল দেয়া বলতে সমাজের ধনিক শ্রেণীর এই বিশেষ প্রবণতাকে বোঝানো হয়েছে। এরপরে আপনাদের গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে বিড়াল প্রবন্ধী কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করুন। তো উদ্দীপকে বনমালী বাবুর আচরণের অমানবিক দিকটা ফুটে উঠেছেন, অর্থাৎ বনমালী বাবু যেহেতু তার মেয়ে জিপে 5 পেয়েছে, তো এই জন্য সে সমাজের বিত্তবান সকল লোককে দাওয়াত দিয়েছে, কিন্তু যখন একজন তার বাড়িতে ভিখারি আসে তখন তাকে সে তাড়িয়ে দেয়। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে উদ্দীপকে বনমালী বাবুর আচরণ অমানবিকতার দিকটি ফুটে উঠেছে। এবার দ্বিতীয় আমরা প্রায় চলে যাব। তো এটাকে বলা হচ্ছে প্রয়োগ দক্ষতা যাচাই। সমাজের ধনী ব্যক্তিরা দরিদ্রদের অধিকার থেকে বঞ্চিত করে নিজেরা বিলাস জীবনযাপন করে, অর্থাৎ দরিদ্রদের কি করে সুবিধা থেকে বঞ্চিত করে এবং নিজেদের বিলাস জীবন যাপন করে। দরিদ্ররা যে এই সমাজের অংশ তা তারা বিবেচনায় আনতে চায় না। অনেক সময় দেখা যায় দরিদ্রদের রক্ত পানি করে পরিশ্রমের অর্থে ধনীরা আরামায়েশ করে। ধনীরা মুখে নীতিকথা শোনায়, সুযোগ পেলে ধর্মের বুড়ি আওড়ায়, কিন্তু দরিদ্রদের প্রাপ্ত অধিকার থেকে তারা বঞ্চিত করে। সমাজের উন্নতির নামে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে। উদ্দীপকে বনমালী বাবু একজন ধনী ব্যক্তি। তিনি কন্যার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তি উপলক্ষে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের আহ্বান করান। তার আমন্ত্রণ থেকে ছোটখাটো নেতারাও বাদ পড়েনি, কিন্তু কয়েকদিন পরে একজন ভিখারি তার বাড়িতে এলে তাকে কি করেন, তাড়িয়ে দেন। বনমালী বাবু সমাজের প্রভাবশালীদের আমন্ত্রণ করে খাইয়েছেন, কিন্তু যে অভুক্ত ও দরিদ্র সে তাদের অন্ন ভোগ করতে পারেননি। উদ্দীপকে বনমালী বাবু উপলব্ধি করেন যে দরিদ্রও মানুষ, তাদের ক্ষুধা ও তৃষ্ণা যন্ত্রণা আছে। বনমালী বাবু এই ধরনের আচরণ যে অমানবিক তেমনি তা অনৈতিকও বটে। অন্যদিকে বিড়াল প্রবন্ধে দেখা যায় যে বিড়াল ও কর্মকাণ্ডের কথোপকথন
দরিদ্রদের প্রতি ধনীদের এই অবহেলার স্বরূপটি ফুটে উঠেছে। বলা যায় বিড়াল প্রবন্ধে ধনীদের অমানবিক আচরণের বিষয়টি উদ্দীপকের বনমালীবাবুর আচরণে প্রকাশিত হয়েছে। এরপরে প্রশ্নটা যে উদ্দীপকে বিড়াল প্রবন্ধে একটি সমাজ সত্য ফুটে উঠেছে, মন্তব্যটি মূল্যায়ন করুক। বিড়াল প্রবন্ধের শ্রেণী বৈষম্য উদ্দীপকে ফুটে উঠেছে, যা চেতনাগত দিক থেকে এক ও অভিন্ন। যে সমাজে শ্রেণী চরিত্রের ধারণ করে সেখানে ধনিক শ্রেণী দরিদ্রদের শোষণ করে আর অর্থ সঞ্চয় করে। সমাজের উন্নতির কথা বলে তারা নিজেদের আখের গুছিয়ে নেয়। এই ধনিক শ্রেণীর মানুষের ধর্মের কথা শোনায়, আদর্শের কথা বলে। তাদের এই ধরনের মানসিকতার কারণে সমাজে দরিদ্ররা আরও নিঃস্ব হয়। একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণে এটা অন্তরায় সৃষ্টি করে। উদ্দীপকের সমাজে প্রভাবশালী ব্যক্তিদের বনমালীবাবু তার জিপিএ 5 প্রাপ্তি উপলক্ষে বাড়িতে ভোজের আয়োজন করেছেন। সেখানে সমাজের গণ্যমান্য ছোটোখাটো নেতারা পর্যন্ত আমন্ত্রিত হয়েছিল। কিন্তু এই ভোজ অনুষ্ঠান দরিদ্রদের আহারের কোনো সুযোগ নেই, অথচ তারা অভুক্ত। বনমালীবাবু এই ভোজ অনুষ্ঠানে কয়েকদিন পর তার বাড়িতে আসা একজন ভিখারিতে খাবার না দিয়ে তাড়িয়ে দেন। অর্থাৎ বনমালীর বাড়িতে একজন ভিখারি আসে, তো তাকে কোনো কিছু না দিয়ে সে তাড়িয়ে দেয়। অন্যদিকে বিড়াল প্রবন্ধে দেখি বিড়াল শোষিত শ্রেণী ও কমলাকান্ত ধনিক শ্রেণীর প্রতিনিধি। অর্থাৎ বিড়াল কি শোষিত শ্রেণী, আর কমলাকান্ত কি? কমলাকান্ত হচ্ছে ধনিক শ্রেণী প্রতিনিধি। বিড়াল ও কমলাকান্তের কথোপকথন উঠে এসেছে ধনীরা কিভাবে দরিদ্রদের অধিকার ক্ষুণ্ণ করে। সমাজের দরিদ্রদের প্রতিবাদ কোনো কাজ হয় না, বরং তারা যেন শোষক শ্রেণীর জাতাকলে নিয়ত চক্রাকারে ঘুরতে থাকে। বস্তুত বিড়াল প্রবন্ধে কমলাকান্ত এবং বিড়ালের আলোচনায় এই চিরাচরিত সমাজের সত্যটি ফুটে উঠেছে। বিড়াল প্রবন্ধে বিড়াল দরিদ্র শ্রেণী এবং কমলাকান্ত ধনিক শ্রেণীর প্রতিনিধি। উদ্দীপকে বনমালী চরিত্রের এই ধনিক শ্রেণীর চরিত্রের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। উভয়টিতে দেখা যায় দরিদ্ররা বারবারই শোষিত এবং বঞ্চিত হয়েছে। মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে ধনীরা ভোগবিলাসে লিপ্ত থেকেছে। দরিদ্রদের বাঁচার অধিকারটুকুকে ও ধনীর শ্রেণী স্বীকৃতি দেয় না, যদিও শোষণ ও নিপীড়ন একটি মানবিক সামাজিক গঠনের পক্ষে বেশ অন্তরায়। সর্বশেষ বলা যায় উদ্দীপক এমন বিড়াল প্রবন্ধ চেতনাগত দিক থেকে এক এবং অভিন্ন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের বাংলা প্রথম পত্র এইচএসসি প্রোগ্রামের বিলাসী গল্প থেকে বিড়াল প্রবন্ধ থেকে। এখন আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইউনিট 1-এর পার্ট 1 থেকে একটা প্রশ্ন আমরা আলোচনা করব। তো এই প্রশ্নটা আলোচনা করার পূর্বে একটু বলি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কিছু অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো করলে কিন্তু আপনি কিন্তু পরীক্ষায় ভালো মার্ক পেতে পারেন। তো আজকে আমরা পড়াবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইউনিট 1-এর প্রথম চ্যাপ্টারে একটা প্রশ্ন পড়াবো। মঈন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তো মঈন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন। তো সরকারি তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। এবং কোনো সভা এবং সেমিনার অফিসে কর্মরত সকলের ডিজিটাল পদ্ধতির বার্তা প্রেরণ করে আমন্ত্রণ করেন। এখন ক নম্বর হচ্ছে ইমেল কি? তো এইখানে আপনাদের বলে নেই যে প্রথম প্রশ্নটা আমরা পূর্বেও বলেছিলাম যে প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে জ্ঞান দক্ষতা যাচাই। তো প্রথম প্রশ্নটা কিন্তু 1 মার্কের এবং এটা 1 লাইনের ভিতরে বা 1.5 লাইনের ভিতরে আপনারা শেষ করবেন। তো ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে ইমেল বলা হয়। এটি একটি উন্নত ও দ্রুত বৈদ্যুতিক ডাক ব্যবস্থা। ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য ইমেল ব্যবহৃত হয়। এরপরে খ নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায়? আধুনিক যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। সাধারণভাবে তথ্য প্রযুক্তি বলতে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও প্রয়োগ করার প্রযুক্তিকে বোঝায়। একে ইনফরমেশন টেকনোলজি বা আইটিও বলা হয়ে থাকে। টেলিযোগাযোগ, স্যাটেলাইট যোগাযোগ, অডিও ভিডিও সম্প্রসার, ডাটাবেস ব্যবস্থাপনা, সফটওয়্যার উন্নয়ন, নেটওয়ার্ক, মুদ্রণ প্রযুক্তি, বিনোদন প্রযুক্তি, শিক্ষণ প্রশিক্ষণ ব্যবস্থা, তথ্য ভাণ্ডার সবগুলোকেই তথ্য প্রযুক্তি বলা যেতে পারে। এরপর হচ্ছে যোগাযোগ প্রযুক্তি।
কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে ডাটা কমিউনিকেশন বলা হয়। কাজেই কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থানের উৎস অন্য স্থানে গন্তব্য নির্ভরযোগ্য ডাটা ও উপাত্ত আদান প্রদান করা সম্ভব। ডাটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি ও বলা হয়। এরপর হচ্ছে গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নটা বলছে যে মঈন সাহেবের বার্তা প্রেরণের পদ্ধতিটি ব্যাখ্যা করুন। মঈন সাহেবের বার্তা প্রেরণের জন্য ইমেল পদ্ধতি ব্যবহার করেন। তাহলে মঈন সাহেব বার্তা প্রেরণের জন্য কী পদ্ধতি ব্যবহার করেন? ইমেল পদ্ধতি ব্যবহার করেন। ইমেল হলো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করা, অর্থাৎ একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য কী করা হয়? আদান প্রদান করা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে সীমিত স্থানের মধ্যে এবং ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে যে কোনো স্থানে ইমেল পাঠানো যায়। বিভিন্ন ইমেলে প্রোগ্রাম ব্যবহার করে মেইল পাঠানো যায় এবং ইমেল প্রোগ্রামে ঢুকে বার্তা টাইপ করে প্রাপকের ঠিকানা নির্দিষ্ট করে পাঠানোকে সেন্ড নির্দেশ দিলে ইমেল তথ্য সরাসরি প্রাপকের কম্পিউটারে না গিয়ে তার টার্মিনাল বা ওয়ার্কস্টেশন বা সার্ভারে গিয়ে জমা হয়। প্রাপক তার নামে কোনো ইমেল এসেছে কিনা তা অনুসন্ধানে নির্দেশ দিলে টার্মিনাল থেকে প্রাপকের কম্পিউটারে মেইলটি চলে আসে। একটি মেইল একসঙ্গে অনেকের নিকট পাঠানো যায়। এরপরে আছে যে মঈন সাহেবের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার কোন ধরনের কর্মকাণ্ড বিশ্লেষণ করুন। মঈন সাহেবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ইন্টারনেটের কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। ইন্টারনেট শব্দটির পূর্ণ রূপ হলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। অন্য কথায় নেটওয়ার্কের নেটওয়ার্কই হলো ইন্টারনেট। বর্তমান বিশ্বে কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়া একমাত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমটির নামই হলো ইন্টারনেট। এখন আমরা ইন্টারনেটের যে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো আছে, অর্থাৎ ইন্টারনেট থেকে আমরা কী ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে থাকি তা হলো, এক, ইন্টারনেট যুক্ত হয়ে কাঙ্ক্ষিত তথ্যের নাম সার্চ করলেই তথ্যগুলো প্রদর্শিত হয়। অর্থাৎ ইন্টারনেটে যদি আমরা কোনো তথ্য সার্চ দিই তাহলে আমরা সেই তথ্যগুলো পেয়ে যাব। 2 নম্বর, ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তে ইমেল করে তথ্য আদান প্রদান করা যায়। 3 নম্বর, ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স সুবিধা পাওয়া যায়। 4 নম্বর, ভিআইপি এর মাধ্যমে ভিপিএন এর মাধ্যমে প্রচলিত ফোনের চাইতে খুব কম খরচে বিশ্বের যে কোনো স্থানে কথা বলা যায়। ইন্টারনেটের টিভি ও ইন্টারনেট রেডিও চালুর ফলে ঘরে বসে কম্পিউটারে বিভিন্ন ধরনের টেলিভিশন ও রেডিও চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা যায়। এরপরের যে পয়েন্টে আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার বিনোদন উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যায়। ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের পত্রপত্রিকা পড়া যায়, অর্থাৎ অনলাইনে কিন্তু বিশ্বের যে কোনো দেশের অনলাইনের মাধ্যমে পত্রপত্রিকা, গল্পের বই ইত্যাদি কিছু পড়া যায়। ইন্টারনেট ব্যবহার করে ই কমার্সের সাহায্যে ঘরে বসে পণ্য ক্রয় করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা আমরা ইউনিট 1-এর পার্ট 1 থেকে আমরা একটা প্রশ্ন আলোচনা করলাম এবং প্রশ্নটি কিন্তু আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমরা আলোচনা করব আপনাদের পৌরনীতি এবং সুশাসন। তো এখানে সৃজনশীল প্রশ্নে কিন্তু মার্ক থাকে হচ্ছে গিয়ে 60 এবং বহু নির্বাচনী প্রশ্নে মার্ক থাকে কিন্তু আপনাদের 40 মার্ক থাকে। তো এইখানে আমরা ইউনিট 1-এর পার্ট 1 থেকে একটা প্রশ্ন আপনাদের পৌরনীতি এবং সুশাসন সম্পর্কে আলোচনা করব। তো এই প্রশ্নটি হচ্ছে, লতিফা আক্তার একজন শিক্ষক। তিনি তার শিক্ষার্থীদের নাগরিক অধিকারের কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রত্যেকেই নিজ নিজ রাষ্ট্রের পাশাপাশি বিশ্ব সভ্যতার উন্নয়নে কাজ করতে হবে। এবার বলছে যে পৌরনীতির ইংরাজি প্রতিশব্দ কি? পৌরনীতির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। খ নম্বর, সুশাসন বলতে কি বোঝায়? সুশাসন বলতে সেই অবস্থাকে বোঝায় যেখানে শাসকের স্বচ্ছতা ও দায়বদ্ধতা আছে, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় হয়েছে এবং সম্পদের ও সেবা বিতরণের ফলে দরিদ্রতম এবং দরিদ্র নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনযাপন করার সুযোগ লাভ করেছে। এরপরে 3 নম্বর যে প্রশ্ন, অর্থাৎ গ নম্বর যে প্রশ্নটি রয়েছে,
উদ্দীপকে বর্ণিত বিষয়ের ধারণা নেয়ার জন্য লতিফার শিক্ষার্থীদের কোন বিষয়ের জ্ঞান অর্জন করার প্রয়োজন ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত বিষয়ে ধারণা নেয়ার জন্য লতিফার শিক্ষার্থীদের যে বিষয়ে জ্ঞান অর্জন নেওয়ার প্রয়োজন তা হলো পৌরনীতি। পৌরনীতি নাগরিক বিষয়ক বিজ্ঞান হয়। তাহলে পৌরনীতি আমরা জানলাম কি, পৌরনীতি কিন্তু একটা নাগরিক বিষয়ক বিজ্ঞান হয়। নাগরিকদের সাথে জড়িত সকল বিষয় নিয়ে কিন্তু পৌরনীতি আলোচনা করে। নাগরিক হিসাবে নাগরিক অধিকার ও কর্তব্য বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের মাধ্যমে উত্তম ও সচেতন নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য পৌরনীতি জ্ঞানের কোনো বিকল্প নেই। উদ্দীপকে বর্ণিত লতিফা আক্তার শিক্ষার্থীদের পৌরনীতি বিষয়ে জ্ঞান অর্জনের প্রয়োজনের কথা বলেছিলেন। এরপরে আমরা চলে যাব ঘ নম্বর, অর্থাৎ যেটা উচ্চতর দক্ষতা পদ্ধতি। তো উদ্দীপকে বর্ণিত বিষয়ের জ্ঞান বিশ্ব সভ্যতা উন্নয়নে ভূমিকা রাখবে এ বিষয়ে আমি একমত। পৌরনীতি রাষ্ট্রের নাগরিক ও নাগরিকতা এবং আন্তর্জাতিক সংস্থার স্বরূপ সম্পর্কিত জ্ঞান। বর্তমান যুগে রাষ্ট্র ও সরকার শুধু শাসন করে না, বরং অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ বর্তমান রাষ্ট্রগুলো কি করে, যে সরকার শুধু শাসন করে না এবং কি করে, অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভসহ নাগরিকদের সার্বিক বিষয় নিয়ে কাজ করে। আর রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার, কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করা হয়েছে তা হলো পৌরনীতি। তবে পৌরনীতি শুধু রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার, কর্তব্য ইত্যাদি নিয়ে আলোচনা করে না, বরং পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ আলোচনা করার পাশাপাশি নাগরিকদের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতি মূল বিষয়বস্তু হিসেবে পরিচিত। এজন্য আমরা বলতে পারি যে উদ্দীপকের বিষয়টি বর্ণিত জ্ঞান ও বিশ্ব সভ্যতা উন্নয়নে পৌরনীতি ভূমিকা রাখবে। এরপরে আমরা আলোচনা করব সমাজকর্ম সম্পর্কে। ইউনিট 1-এর পার্ট 1-এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব এবং সর্বশেষে আমরা ইংলিশ সম্পর্কে আলোচনা করব। তো সমাজকর্ম আমরা আলোচনা করব যে এখানে রেহেনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বনামধন্য কলেজের এমন একটি বিষয় নিয়ে পড়াশোনা করেন যা মানুষের সামাজিক ভূমিকা, উন্নয়ন, ক্ষমতার উন্নয়ন, সংরক্ষণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে পরিকল্পিত। প্রাতিষ্ঠানিক এবং পেশাদার প্রচেষ্টা চালায়। এর মূল লক্ষ্য মানুষের বিভিন্নমুখী সমস্যার প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়ন তথা সার্বিক সমাধান নিশ্চিত করা। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ইউনিট 1-এর 1 নম্বর এখানে প্রশ্নটা হচ্ছে গিয়ে NASW এর পূর্ণরূপ কি? অর্থাৎ NASW এর পূর্ণরূপ হলো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। খ নম্বর যে প্রশ্নটি রয়েছে, দরিদ্র আইন কি? দরিদ্র নিরসনের জন্য যে আইন পরিণত হয় তাকেই দরিদ্র আইন বলা হয়। ক নম্বর, উদ্দীপকে ফারিয়া কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন ব্যাখ্যা করো। তো উদ্দীপকে ফারহানা কোন বিষয় নিয়ে পড়ালেখা করেছে? তাহলে উদ্দীপকে ফারহানা অধ্যয়নের বিষয়টি হলো সমাজকর্ম। সমাজকর্ম বিষয়ে পেশাগত বিকাশে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্যে মিরিট রিচমন্ড অন্যতম। সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, জ্ঞান ও কৌশলের সমন্বয়ে একটি আধুনিক সমন্বিত সামাজিক বিজ্ঞান যা ব্যক্তি, দল ও সমষ্টির বস্তুগত ও অবস্তুগত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে, কাঙ্ক্ষিত সামাজিক ভূমিকা পালন করতেও সক্ষম করে তোলে। সুতরাং অসুবিধাগ্রস্ত, দুস্থ তথা অনগ্রসর জনগোষ্ঠীর সমস্যা দীর্ঘস্থায়ী সমাধানে সমাজকর্ম পেশার আবশ্যকতা রয়েছে। সমাজের অবহেলিত, বঞ্চিত, দরিদ্র তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা ফলপ্রসূ। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নটা মার থেকে 4, যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ফারিয়ার পাঠিত বিষয়টি প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। প্রতিনিয়ত সমাজ ব্যবস্থা পরিবর্তিত হওয়ার কারণে সমাজে নিত্য নতুন সমস্যার উদ্ভব হয়। অর্থাৎ সমাজ কাঠামো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং প্রতিনিয়ত পরিবর্তনের কারণে নিত্য নতুন সমস্যার উদ্ভব হচ্ছে। সামাজিক জটিল ও কঠিন সমীকরণের ফলে নিত্য উদ্ভাবিত সমস্যাগুলোর মোকাবেলা করা আরও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় গতানুগতিক
সমাজকর্ম পদ্ধতি দ্বারা সমাজের সমস্যা দূরকরণ সম্ভব নয়। আধুনিক সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সমাজ কল্যাণ ব্যবস্থা এবং বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর সমস্যার সমাধান প্রক্রিয়া। এটা আধুনিক যুগের জটিল সমাজ ব্যবস্থা এবং জটিল আর্থসামাজিক প্রেক্ষাপটে উদ্ভূত সমস্যার সমাধান দিতে সক্ষম। তাই বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নের আধুনিক সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব অত্যাধিক। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের সমাজকর্মের ক্লাস। এখন আমরা আলোচনা করব সমাজ বিজ্ঞানের ইউনিট 1-এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো এই প্রশ্নটি হচ্ছে, রিপন ও সৌমিক দুইজন মামা ভাগ্নে, দুইজন সমাজ নিয়ে আলোচনায় উৎসাহী। তবে ভাগ্নে সৌমিক সমাজের গঠন কাঠামো, সামাজিক সম্পর্ক, প্রক্রিয়া, প্রতিষ্ঠান ইত্যাদি বিষয় নিয়ে জানতে আগ্রহী। অপরপক্ষে মামা রিপন সমাজের পরিবর্তন সম্পর্কে জানতে চায়। অতীত সমাজের সাথে বর্তমান সমাজের সাদৃশ্য ও পার্থক্য, আদিম সমাজ থেকে কিভাবে আধুনিক সমাজে রূপান্তরিত হয়েছে, গ্রামীণ এবং শহরের সমাজের ধরন এবং কৃষি এবং শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য এবং পার্থক্য সম্পর্কে রিপনের জানার বিশেষ আগ্রহ রয়েছে। ক নম্বর, সোশ্যালজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? তো সোশ্যালজি শব্দটি সর্বপ্রথম 1839 সালে আগস্ট কোত ব্যবহার করেন। এরপরের প্রশ্নটা হচ্ছে, সমাজবিজ্ঞান কাকে বলে? সমাজবিজ্ঞানের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যালজি। সমাজবিজ্ঞান বলতে এমন একটি বিজ্ঞানকে বোঝায় যা বস্তুনিষ্ঠ বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তন, সমাজ এবং সমাজবদ্ধ মানুষের আচরণ তথা পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করে। গ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের আলোকে সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো লিখুন। সমাজে যত প্রকার সামাজিক ঘটনা আছে, অর্থাৎ সমাজে যা কিছু ঘটেছে সবই সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। সমাজের সব কিছুই সমাজবিজ্ঞানের বিষয়বস্তু। সমাজের বিভিন্ন দিক পঠন পাঠন এবং গবেষণার জন্য সমাজবিজ্ঞান অনেকগুলো শাখা বিকশিত হয়েছে। এসব শাখা প্রশাখা সমাজবিজ্ঞানের আলোচনার বিষয় হিসেবে কতগুলো শাখার ও উল্লেখ করা হয়েছে। 1. সমাজবিজ্ঞান তত্ত্ব। এই শাখাটি সমাজ পরিচালনার নিয়মনীতি, সামাজিক পরিবর্তনের পেছনে কোনো সামাজিক এবং বুদ্ধিভিত্তিক শক্তিসমূহ কাজ করে, যে সম্পর্কটি বিভিন্ন সমাজবিজ্ঞানের তত্ত্ব এবং প্রত্যয় সম্পর্কে বিশ্লেষণ করে। খ নম্বর রয়েছে সামাজিক ইতিহাস, অর্থাৎ এই শাখা সমাজের উৎপত্তি, ঐতিহাসিক বিকাশ তথা আদিম সমাজ থেকে বর্তমান সমাজ পর্যন্ত মানুষের জীবনযাত্রা সম্পর্কে অধ্যয়ন, অনুসন্ধান ও গবেষণা করা হয়ে থাকে। 3 নম্বর রয়েছে পরিবারের সমাজবিজ্ঞান। এই শাখায় পরিবারের উৎপত্তি, বিকাশ, পরিবর্তন প্রেক্ষাপট, পরিবারের কার্যাবলী এবং পরিবারের নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করে। এখন আমরা আলোচনা করব লাস্টের অংশ, যে উদ্দীপকের আলোকে উল্লেখিত বিষয়গুলো ছাড়াও সমাজবিজ্ঞান, লোক সামাজিক, তারপর হচ্ছে গিয়ে গোষ্ঠীর সমাজবিজ্ঞান, ক্ষুদ্র নৃতাত্ত্বিক সমাজবিজ্ঞান ইত্যাদি শাখা প্রশাখা সমাজবিজ্ঞানে আলোচ্য বিষয়কে সমৃদ্ধ করেছে। এবার আমরা ঘ নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। রিপন এবং সৌমিকের আগ্রহের বিষয়ে বিজ্ঞানভিত্তিক অধ্যয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আদিম সমাজ থেকে কিভাবে মানুষ সমাজে রূপান্তরিত হয়েছে তথা সমাজের সার্বিক দিক জানার জন্য সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব অনস্বীকার্য। সমাজে সুস্থভাবে বেঁচে থাকা, মানুষ হিসেবে নিজেকে সমাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। উদ্দীপকের রিপন এবং সৌমিকের আগ্রহের বিষয় সমাজবিজ্ঞানের বিজ্ঞানভিত্তিক অধ্যয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করা হলো। 1. সামাজিক সমস্যা সম্পর্কে জানা। সমাজবিজ্ঞান পাঠ করলে সামাজিক সমস্যা বলে চিহ্নিত করার সুযোগ হয়। তাই যে কোনো সামাজিক সমস্যার কারণ অনুসন্ধান করতে হলে সমাজবিজ্ঞান পাঠ অত্যাবশ্যক। 2 নম্বর সমাজের শ্রেণী কাঠামো সম্পর্কে জানা। সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বসবাস করে। অবস্থানভেদে তাদের সুযোগ সুবিধা, সমস্যার সম্ভাবনা, সামাজিক ভূমিকা প্রভৃতি বিষয় জানার জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। 3 নম্বর সমাজ সম্পর্কে জানা। সমাজ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা হলে সমাজবিজ্ঞান পাঠ একান্ত প্রয়োজন। সমাজবিজ্ঞান কি, সমাজে কোন জাতীয় উৎপত্তি লাভ করেছে, কিভাবে উৎপত্তি লাভ করেছে, মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে কিভাবে সমাজের কাঠামো পরিবর্তিত হয়েছে, এসব বিষয়ে জ্ঞান লাভ করতে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব রয়েছে।
উপযুক্ত আলোচনার সূত্র ধরে আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন। সমাজ এবং সামাজিক জীবনের সার্বিক দিক সম্পর্কে জানার জন্য সমাজবিজ্ঞান আমাদের বিশেষভাবে সহায়তা করে থাকে। সর্বোপরি সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় তথা আধুনিক সমাজের রূপান্তর সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান ভিত্তিক পাঠের গুরুত্ব ও উপযোগিতা অনস্বীকার্য। সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের সমাজবিজ্ঞানের একটা প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা ইংলিশের আগে আমরা সিলেবাসটা সম্পর্কে আলোচনা করি, তারপরে হচ্ছে গিয়ে আমরা পুরো ইংলিশটা চলে যাব। তো সিলেবাসে প্রথমে আপনাদের ইংলিশ থাকে হচ্ছে গিয়ে 30 মার্কের একটা সিন কম্পিটিশন থাকে। তো এখান থেকে চুজ দি বেস্ট অ্যান্সার থাকে 5টা, অর্থাৎ 4টা প্রশ্ন দেওয়া থাকে, এক একটা প্রশ্নে 4টা করে উত্তর দেওয়া থাকে। সেখান থেকে সঠিক উত্তর যেটা সেটা লিখতে হয়। এরপরে 2 নম্বর থেকে অ্যান্সার দি করছেন, এখানে থাকে আপনাদের হচ্ছে গিয়ে 5টা প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2। এরপরে 3 নম্বরে থাকে হচ্ছে গিয়ে আপনাদের বেসড অন your reading of the passage, make short notes in each of the box in follow chart showing the statement, তারপর হচ্ছে গিয়ে disperse। অর্থাৎ এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং এই সেন্টেন্স অনুসারে আরও 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করলে সঠিকভাবে তৈরি করলে মার্ক হবে 2। এরপর হচ্ছে রাইট এ ব্রিফ সামারি অফ দি প্যাসেজ ইন ইওর ওন ওয়ার্ডস, অর্থাৎ এইখানে একটা সামারি লিখতে হবে যেটার মান থাকবে হচ্ছে 5। এরপরে এটা হচ্ছে গিয়ে পার্ট 1-এ থাকে। এবার পার্ট 2-তে থাকে ভোকাবুলারি, এবং ভোকাবুলারি আপনার প্রশ্ন নম্বর থেকে 5, 6, 7। 5 নম্বর প্রশ্ন থাকে আপনার ম্যাচিং, বাম পাশের সাথে ডান পাশের মিল করতে হয়। 6 নম্বর প্রশ্নে থাকে আপনাদের ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, অর্থাৎ যেইটার উপরে 10টা বক্স করা থাকবে এবং যদি কোনো বক্সের ভিতরে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এবং এই ওয়ার্ডগুলো যদি কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ থাকে তাহলে সেই গ্রামাটিক্যাল চেঞ্জটা করতে হবে। এরপর 7 নম্বরে থাকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে, অর্থাৎ এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থেকে আপনাকে 10 মার্কের উত্তর করতে হবে। এবার রাইটিং পার্ট অর্থাৎ পার্ট 3-তে থাকে 40 মার্কের। এর ভিতরে থাকে হচ্ছে কি আপনাদের প্যারাগ্রাফ থাকে 10 মার্কের, স্টোরি থাকে 10 মার্কের, ইমেল থাকে 10 মার্কের এবং ডায়লগ থাকে 10 মার্কের। তো আমরা আজকে আপনাদের একটা ইমেল সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আমাদের যে সমস্ত শিক্ষার্থী আছেন তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু সব সময় কিভাবে সোজা পদ্ধতি অবলম্বন করে একটা স্টুডেন্ট ভালো পড়ালেখা করতে পারে। এবং যেহেতু আপনারা অল্প সময় পান, যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কর্মজীবী, পেশাজীবী, শ্রমিক, চাকরিজীবী, গৃহিণী, তো সেই সমস্ত শিক্ষার্থীদের কথা মনে রেখে আমরা কিন্তু আপনাদের ইংলিশের একটা ফরম্যাটের শিট করেছি। অর্থাৎ এই ফরম্যাটের শিটটা কিন্তু আপনি যদি পড়েন তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু পড়তে হবে না। তো আজকে আপনাদের একটা আমি মাল্টিপুল ইমেল সম্পর্কে আলোচনা করি, অর্থাৎ আপনাদের পরীক্ষায় 10 নম্বর প্রশ্নে থাকবে ইমেল, এবং এই ইমেল সম্পর্কে এখন আমি আলোচনা করব। তো একটা ইমেল আমি মাল্টিপুল লেটার, অর্থাৎ একটা ইমেল দিয়ে বন্ধুর কাছে যে কোনো প্রকার ইমেল আপনি লিখতে পারবেন। তো রাইট অ্যান ইমেল টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট ইনভাইটিং হিম টু জয়েন এ পিকনিক পার্টি অবলিক ম্যারেজ সেরিমনি, অর্থাৎ তুমি তোমার বন্ধুকে বনভোজনের আমন্ত্রণ জানিয়ে অথবা তোমার বোনের বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে একটা মেইল করো। ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল, অর্থাৎ বৈদ্যুতিক চিঠি। আমরা মোবাইলে থেকে ইমেল পাঠাইতে পারি, কম্পিউটার থেকে ইমেল পাঠাইতে পারি, ল্যাপটপ থেকে ইমেল পাঠাইতে পারি। তো এখানে প্রথমে লিখতে হবে ফর্ম, ফর্মে লিখবেন হচ্ছে আপনার নাম। তো আমি এখানে আমার নামটাই দিই onimesh@gmail.com। 2তে হচ্ছে যার কাছে আমি লিখতেছি, তো এখানে আমি সাপোজ দিলাম হচ্ছে গিয়ে হাসান দিলাম, তাহলে hasan@gmail.com। তো এখানে কিন্তু নামের প্রত্যেকটা স্পেলিং কিন্তু ছোটো হাতের হবে। এরপরে আমি একটা ডেট দিব, ডেট হচ্ছে আজকের ডেট 2/5/2024 এবং টাইম দিলাম হচ্ছে গিয়ে 2 PM। ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই হ্যাভ রিসিভড ইউর মেইল জাস্ট নাও অ্যান্ড কোইন্সিডেন্টলি, অর্থাৎ আমি তোমার মেইলটি কাকতালীয়ভাবে পেয়েছি। আই ওয়াজ অলসো ইন্টেন্ডিং টু সেন্ড ইউ ওয়ান, আমিও তোমাকে একটা মেইল করতে যাচ্ছিলাম। আই হোপ দ্যাট ইউ উইল বি ভেরি হ্যাপি, আমি আশা করি তুমি অত্যন্ত খুশি হবে। টু নো দ্যাট, এটা জেনে উই আর গোয়িং টু সেলিব্রেট, আমরা উদযাপন করতে যাচ্ছি। উই হ্যাভ টেকেন এ ভেরি গুড প্রিপারেশন টু মেক দি ওকেশন এ ভেরি এনজয়েবল ওয়ান। আই অ্যাম কোইন্সিডেন্টলি ইনভাইটিং ইউ টু অ্যাটেন্ড দি সেরিমনি, অর্থাৎ আমি তোমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করছি। আচ্ছা, ইউর প্রেজেন্সি ইজ এগ্রিয়ারলি অ্যাওয়েটেড, তোমার উপস্থিতি আমার কাম্য। আই হোপ দ্যাট, আমি আশা করি ইউ উইল এনজয় ইউর সেলফ অ্যাটেন্ডিং, তুমি এই অনুষ্ঠানে মানে হচ্ছে অংশগ্রহণ করবে। আই অ্যাম গোয়িং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। কনভাই মাই রিগার্ড টু ইউর প্যারেন্টস, মে আল্লাহ ব্লেস ইউ অল, মেইল মি সুন, ইউর লাভিং ফ্রেন্ড আব্দুল হাসান। তো এটা লিখলে আপনাদের কিন্তু একটা মাল্টিপুল
কিন্তু ইমেল কিন্তু কমপ্লিট করা সম্ভব। অর্থাৎ একটা ইমেল বা দুইটা ইমেল পড়ে কিন্তু আপনি যে বন্ধুর কাছে যে কোনো প্রকার ইমেল কিন্তু লিখতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাস, হ্যান্ড নোট সাজেশনের প্রয়োজন হলে আমাদের সাথে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করবেন, এবং সংক্ষিপ্ত সাজেশনের ভিত্তিতে আমরা কিন্তু হ্যান্ড নোট করে থাকি। এবং যে সমস্ত শিক্ষার্থী অধিক মুখস্থ করতে পারেন না, তাদের জন্য আমাদের বিভিন্ন ফরম্যাটের শিট রয়েছে, এবং আমাদের যে সিনকমিশনগুলো দেওয়া আছে প্রত্যেকটা ইংলিশের উচ্চারণ করে দেওয়া এবং তার তলে বাংলা করে দেওয়া। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের এইগুলোর যদি প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমি অনিমেষ দাস, আজকের মতো ক্লাস থেকে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ।